আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্পকে জেতাতে মাস্ক ব্যয় করেছেন $270 মিলিয়ন। মার্কিন নাগরিকদের অবিলম্বে সিরিয়া ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। আগামী বছরেই দেশবাসী রাজনৈতিক সরকার পাবে, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। এবং ভারতকে পছন্দ করেন 53.6 বাংলাদেশি, অপছন্দ করেন 41.3%। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। টেক বিলিয়ন ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী করতে অন্তত $270 মিলিয়ন ব্যয় করেছেন। সম্প্রতি মার্কিন ফেডারেল সরকার প্রকাশিত এক নথি থেকে এ বিষয়টি জানা গেছে। এর ফলে ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাজনৈতিক দাতা হয়ে উঠেছেন। স্পেসএক্স ও টেসলার সিইও এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের সক্রিয় সমর্থক ছিলেন। তিনি ট্রাম্পের প্রচারের জন্য মার্কিন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন এবং ট্রাম্পের সমাবেশগুলোতে ভাষণ দিয়েছেন। মার্কিন বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান ওপেন সিক্রেটসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইলন মাস্কের দেওয়া এই পরিমাণ অনুদানের কারণে তিনি 2010 সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় দাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মাস্ক এই নির্বাচনী চক্রে ট্রাম্পের আরেক সমর্থক টিম মেলেনকেও ছাড়িয়ে গেছেন। মেলেন প্রায় $200 মিলিয়ন ব্যয় করেছিলেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণায়। ফেডারেল নির্বাচন কমিশনে গত বৃহস্পতিবার দাখিল করা নথি অনুযায়ী মাস্ক তার প্রতিষ্ঠিত আমেরিকা পলিটিক্যাল অ্যাকশন কমিটিতে ট্রাম্পকে সমর্থন করতে $238 মিলিয়ন দান করেছেন। এছাড়া আরও $20 মিলিয়ন আরবিজি পলিটিক্যাল অ্যাকশন কমিটি নামের একটি গোষ্ঠীকে দেওয়া হয়েছে। এটি গর্ভপাত দিয়ে ট্রাম্পের কঠোর অবস্থানকে কিছুটা সহনীয় করতে বিজ্ঞাপন প্রচার করেছে। মাস্ক গত নভেম্বরে ট্রাম্পের নির্বাচনী জয়ের পর থেকেই তার সঙ্গে আছেন। এমনকি তিনি তাকে তার স্পেস এক্স কোম্পানির একটি রকেট উৎক্ষেপণ দেখার জন্য টেক্সাসে আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্প মাস্কের অনুদানের স্বীকৃতি হোক বা না হোক, তাকে সরকারি কর্মদক্ষতা বৃদ্ধি সংক্রান্ত একটি কমিশনের প্রধান হিসেবে নিয়োগের বিষয়ে মনোনীত করেছেন। যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে সিরিয়া ছাড়তে বলা হয়েছে, তবে দেশটির সঙ্গে বাণিজ্যিক শিল্পগুলো থাকবে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। বিদ্রোহীদের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এমন বক্তব্য দিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক সতর্কতায় বলা হয়, সিরিয়া জুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত চলমান থাকায় নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল ও অপ্রত্যাশিত হয়ে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে সিরিয়া ছাড়তে বলা হচ্ছে। বাণিজ্যিক বিকল্পগুলো অব্যাহত থাকবে। এদিকে 2012 সালে সিরিয়ায় অপহৃত মার্কিন সাংবাদিক অস্টিন টাইস এখনও বেঁচে আছেন বলে জানিয়েছেন তার মা ডোবরা টাইস। গতকাল ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এই নারী বলেন, গুরুত্বপূর্ণ একটি সূত্র মারফত জানতে পেরেছি অস্টিন এখনও বেঁচে আছে, তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে। আগামী বছরেই দেশবাসী একটি রাজনৈতিক সরকার পাবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, এই মুহূর্তে দেশের বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে অর্থনৈতিক ও আয় বৈষম্য। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এফসিডি সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে বাংলাদেশ অনেক দূরে রয়েছে। বাংলাদেশের আর স্বল্পোন্নত দেশের কাতারে থাকার সুযোগ নেই জানিয়ে ওয়াহিদুদ্দিন বলেন, উন্নত দেশ থেকে পাওয়া সুযোগ সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলমান। অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে। বিশ্ব ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দুরমিত এস গিল বলেন, মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ দিতে হবে। এই কর্মযজ্ঞে যেন উদ্যোক্তা তৈরি হয় ও প্রযুক্তির ব্যবহার বাড়ে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। এজন্য মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো দরকার বলে মনে করেন বিশ্ব ব্যাংক। অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশ ভারতের সম্পর্কে ছন্দপতন হয়। আওয়ামী লীগ সরকার আমলে যতটা মসৃণ ছিল দুদেশের সম্পর্ক, সেখানে একটা পরিবর্তন আসে।
আর সবশেষ আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলার পর স্পষ্ট হয় দুদেশের সম্পর্ক কতটা খারাপ হয়েছে। এর মধ্যে সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা এক জনমত জরিপে বেরিয়ে এসেছে বাংলাদেশের 53.6% মানুষ ভারতকে পছন্দ করেন, আর দেশ হিসেবে ভারতকে অপছন্দ করেন 41.3% বাংলাদেশে। জরিপের ফলাফল থেকে দেখা যায় বাংলাদেশে ভারত ও পাকিস্তান উভয়ের একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে এবং দেশের মানুষ অন্যান্য উন্নয়নে সহযোগী দেশ সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন। ভয়েস অব আমেরিকা বলেছে, জরিপে 1000 উত্তরদাতাকে কয়েকটি নির্দিষ্ট দেশকে 1 থেকে 5 স্কেলে ভোট দিয়ে তাদের মতামত জানাতে বলা হয়। স্কেলের 1 এবং 2 মিলে হয় পছন্দ, আর 4 এবং 5 মিলে অপছন্দ। উত্তরদাতাদের 59% পাকিস্তানকে পছন্দ স্কেলে বাছাই করেন। অন্যদিকে ভারতের পছন্দ স্কোর ছিল 53.6%। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। জ্যাকসন হাইটসে আবেদ জুয়েলারিতে দুর্ধর্ষ ডাকাতি এবং দাপ্তরিক দায়িত্বভার গ্রহণ করল চট্টগ্রাম সমিতির নতুন কার্যকরী কমিটি। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আবিদ জুয়েলার্স নামের একটি বাংলাদেশি মালিকানাধীন দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 11টার দিকে ডাকাতির এই ঘটনা ঘটেছে। অস্ত্রধারী 3 জন ডাকাত দোকানের কাঁচ ভেঙে দোকানে প্রবেশ করে এবং নির্বিঘ্নে ডাকাতি করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। ডাকাতির পর নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের স্থায়ী কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন, তবে এই ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে জ্যাকসন হাইটসের 74 স্ট্রিটের মতো বাঙালি অধ্যুষিত ব্যস্ততম স্থান ও জুয়েলারি ব্যবসার জন্য খুবই প্রসিদ্ধ এলাকায় দোকানে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তারা। চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের 2024-26 মেয়াদের নতুন নির্বাচিত কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার সমিতির নতুন নির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেছেন অন্তর্বর্তী কমিটি। দীর্ঘ প্রায় 19 মাস দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী কমিটির যাবতীয় বিষয় নতুন কমিটির কর্তাদের কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রাম ভবন এবং সংশ্লিষ্ট বিষয়াদি এই সময় আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। এদিনে আনুষ্ঠানিকতায় চট্টগ্রাম সমিতির সদস্যদের উপস্থিতিতে ভবনে ঢোকেন নতুন নির্বাচিত কর্তারা সহ সাবেক স্থানীয় সদস্যরা। দায়িত্ব বুঝে নেওয়ার পরপরই প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আনসারুল হক। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1889 সালের আজকের এই দিনে পৃথিবীর প্রথম অটোমোবাইল তৈরি হয়। টিপু সুলতান ভারতের মহীশূরের রাজা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন 1782 সালের আজকের এই দিনে। 1970 সালের আজকের এই দিনে সাধারণ নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। চাঁদে অ্যাপোলোর শেষ অভিযান অ্যাপোলো 17 এর যাত্রা শুরু হয় 1972 সালের আজকের এই দিনেই। দর্শক, এ ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।